বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার ভাই বসা আছেন সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এর নির্বাহী পরিচালক এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অর্থনীতির শিক্ষক পারভেজ করিম আব্বাসী এবং আমার ডানে রয়েছেন প্রাক্তন কূটনীতিক অ্যাম্বাসাডার মোহাম্মদ শফিউল্লাহ। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। পারভেজ করিম আব্বাসী, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য মিস্টার সালাউদ্দিন আহমেদ গতকালকে বলেছেন যে যারা নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করে তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয়। অনেকেই নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করছেন। সংশয় প্রকাশ করা মানে নির্বাচনটা ফেব্রুয়ারিতে হবে কি হবে না, এর মানে এই নয় যে তারা নির্বাচন চান না। এমন অনেককে আমি জানি যে যারা নির্বাচন অতি দ্রুত চান, কিন্তু নির্বাচনটা ওই সময় হবে কিনা সেটা নিয়ে সংশয় প্রকাশ করছেন। সো ওনার এই কথা থেকে আসলে কি বোঝা যাচ্ছে বলে আপনার কাছে মনে হয়? উনি কি বলতে চাইছেন? ধন্যবাদ জিলুর ভাই। আমি আগে একটা আজকে হালের একটা আমি ঘটনার এখানে আমি নিরিখ টেনে বলছি যে তাহলে আমি এটা বিশ্লেষণ করব। তো আপনারা হয়তো নিশ্চয়ই জানেন, দর্শক জানেন যে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ এই থিঙ্ক ট্যাঙ্কে এখানে আমি যে এক্সিকিউটিভ ডিরেক্টর আছি অনারারি পজিশনে, যেখানে আপনিও আছেন, অ্যাম্বাসাডার শফিউল্লাহ স্যারও আছেন। তো আমাদের তো বিভিন্ন এখানে প্রোগ্রাম থাকে। তো আজকে আমরা খুবই একটা ইন্টারেস্টিং একটা প্রোগ্রামের সাথে আমরা জড়িত, আমাদের একটা দীর্ঘস্থায়ী পার্টনারের সাথে। তো এটা হচ্ছে যে ওটা আমাদের যে তরুণ রাজনীতিবিদ, বিভিন্ন দলের যে এখানে হচ্ছে যে তরুণ ছাত্র যে রাজনৈতিক যারা আছে তাদের সাথে হচ্ছে বাংলাদেশের যে গণতন্ত্রের ব্যাপারে এখানে হচ্ছে একটা ইন্টারঅ্যাক্টিভ ওয়ার্কশপ এবং ক্যাপাসিটি বিল্ডিং বা দক্ষতা এখানে হচ্ছে বৃদ্ধি করার জন্য আমরা একটা প্রোগ্রাম করছি। তো আজকের প্রোগ্রামে আপনিও ছিলেন ওই প্রোগ্রামে। তো এখানে হচ্ছে যে একটা প্রশ্ন এখানে আপনি এখানে করেছিলেন এবং আমিও ছিলাম ওখানে, আমরাও সবাই আলাপ করেছিলাম। তো বিভিন্ন মত, বিভিন্ন আদর্শ, বিভিন্ন দলের তরুণ ছাত্রছাত্রীরা, ভবিষ্যতের রাজনীতিবিদরা তারা ছিলেন। তো তাদেরকে একটা প্রশ্ন যখন করা হলো যে আপনাদের কি মনে হয় যে এই ফেব্রুয়ারির মধ্যে এই 2026 সালে ফেব্রুয়ারির মতো, মানে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের ওয়াদা মতো বা প্রতিশ্রুতির মতো যেখানে যে নির্বাচন হওয়ার সম্ভাবনা কতটুকু দেখেন? আমি আশ্চর্য হয়ে গেলাম যে যতগুলো তরুণ ছাত্রছাত্রী ছিলেন বিভিন্ন দলের এবং অনেকে আছেন যে এই বর্তমান সরকারের প্রতি সহানুভূতিশীল, ক্লোজ ডোর মিটিংয়ে এটা কনসালটেশনই তো, একজনও খুব দৃঢ়তার সাথে বলতে পারলো না যে নির্বাচন দুর্বলচিত্ত বলেন। না, যদি একজন বোধহয় ক্যাভিয়েট দিয়েছিলেন যে আমার মধ্যে 16 বা 18 জনের মধ্যে যারা ছিলেন এখানে পার্টিসিপেন্ট, যে যদি হয়ও ওটা হচ্ছে যে এটা হচ্ছে মিনিংফুল হবে না, এটা তাড়াহুড়ো করে একটা হচ্ছে যে একটা নির্বাচন হবে যেটা মানুষের প্রত্যাশা পূরণ হবে না। দেখুন, তরুণ যে রাজনীতিবিদরা, তরুণ যে ছাত্ররা যারা রাজনীতির সাথে সম্পৃক্ত, যে ভাষায় বলেন, তাদের মধ্যেই হচ্ছে এরকম শঙ্কা। তাহলে আপনি যদি আমি আজকে আবারও বলছি না বিপক্ষের শক্তি, তাহলে যারা হচ্ছে আমরা বলবো যে র্যাশনাল, যারা যৌক্তিকভাবে চিন্তা করে। কেন দেখুন, আপনার হচ্ছে যে ইংরেজিতে একটা কথা আছে, প্রুফ অফ দ্য পুডিং ইজ ইন দ্য ইটিং। তার মানে হচ্ছে যে আপনি জিনিসটা খাবারটা ভালো হয়েছে না খারাপ হয়েছে ঘ্রাণ দেখে তো বুঝতে পারবেন না, যতক্ষণ না আপনি এটাকে এখানে এটার স্বাদটা আপনি নেন বা এটা খান, তখন বুঝতে পারবেন খাবারটা ভালো হয়েছে নাকি না, তেল, নুন, লবণ যাই আছে বা চিনি সবগুলো ঠিক মতো আছে নাকি, পরিমাণ মতো। এখন আপাতত আমরা দেখছি যে রান্নাঘরে বা হেসেল ঘরে খুব এখানে হচ্ছে তোড়জোড় হচ্ছে, কিন্তু কি যে খাবার আসবে, কখন খাবার আসবে, এটার ব্যাপারে কেউ বলতে পারে না। এবং আমি শুধু এটা বলছি না, কেন আপনি যদি এখানে সার্ভে করেন, আমি আছি রাস্তায়, এবং এটা হচ্ছে ইনফর্মাল, আগেই বলে দিচ্ছি, এটার সাথে কোনো বৈজ্ঞানিক এখানে ব্যাখ্যা নেই। আজকে যে আমি দুটো চ্যানেলে এই 2-3 দিনে যাওয়া হলো, তো আমার একটা খুব এটা বলেন যে আমার একটা হবি বলেন, শখ বলেন, যারা আমাকে গাড়ি করে নিয়ে আসে তাদের সাথে কথা বলতে, ওরা অনেক লোকের সাথে দেখা করে, সাক্ষাৎ করে। আমাদের তো হচ্ছে যেটাকে বলে বুকিশ নলেজ বা হচ্ছে কিতাবি জ্ঞান, তো ওই জ্ঞানটা আসলে বাস্তবতার সাথে অনেক সময় দূরে থাকে। তো আমি সবাইকে জিজ্ঞেস করি, আচ্ছা ভাই, আপনি কি মনে হয় যে নির্বাচন ফেব্রুয়ারির মধ্যে হবে? এক প্রশ্ন, একই উত্তর, মনে তো হয় না স্যার। এবং নানান ধরনের ব্যাখ্যা দেয়। এবং খুব আমার কাছে মনে হলো যে লন্ডনের এই বৈঠকের পর
অ্যাক্টিং প্রেসিডেন্ট তারেক রহমান এবং বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ এবং অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে আলাদিনের চেরাগের মতো অন্তর্বর্তীকালীন সরকার এবং বিএনপির মধ্যে যে আমি কি বলবো যে শঙ্কা ছিল, সন্দেহ ছিল, অবসান হয়ে গেছে। কিন্তু নির্বাচনের জন্যে যা যা করণীয় জিনিস মানে আপনি যে দেখবো যে যেগুলো হচ্ছে আগে হচ্ছে ফার্স্ট স্টেপসগুলো হওয়া উচিত বা যেগুলো প্রাইমারি স্টেপস হওয়া উচিত সেগুলো কিন্তু এখনও আমরা দেখছি না। আপনি যদি বলেন কিভাবে, আপনি তো বলতেছেন ইলেকশন কমিশন এখানে আজকে তো বললো স্বরাষ্ট্র উপদেষ্টা উনি বলেছেন হচ্ছে যে নির্বাচন হবেন। তো আমি বিনয়ের সাথে বলতে চাচ্ছি ওনাকে যথাযথ সম্মান রেখে দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি তো এখনও হচ্ছে ঠিক মতো তো এখানে হচ্ছে অবনতিতে থামানো যায় না। খুন, রাহাজানি, ধর্ষণ, চুরি, ডাকাতি অনবরত চলছে। তো এখন আপনার এইরকম একটা অবস্থায় নির্বাচন হবে কি করে? এবং তার সাথে সাথে ভুললে হবে না জুলাই সনদ বলে যেটা এখন অগস্টের প্রায় পার হয়ে যাচ্ছে, জুলাই সনদটা এখানে হচ্ছে কি এটা কি বাইন্ডিং হবে নাকি না, এখন আমরা শুনছি নানা মুনির নানা মত। এবং আমি যদ্দূর দেখলাম যে সনদে আসলে সকল রাজনৈতিক দল একমত হয়েছে এরকম একটি বিষয় নেই, একটি না একটি। এবং এটাই আমি আবার বিনয়ের সাথে বলছি যে ঐকমত্য করাটা বড় বড় জিনিসে যে কি কঠিন, ছোট ছোট বিষয়তে ঐকমত্য হয় না। তো এখানে এত বড় যে এখানে আমি বলবো যে উচ্চাকাঙ্ক্ষী যেখানে একটা প্রকল্পনা নিলেন, অ্যাম্বিশিয়াস প্রজেক্ট করলেন, এটার কতটুকু এখানে হচ্ছে যে এটা সফল হবে এটা তো আমরা এখানে বুঝতে পারছি না। কিন্তু দেখেন আপনার এখনও কিন্তু হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম, আনুপাতিক হারে যেখানে প্রতিনিধিত্ব বা এখানে জনগণের প্রতিনিধি সিলেক্টেড হবে, এটার ব্যাপারেও কিন্তু এখানে হচ্ছে যে দ্বিধাদ্বন্দ্ব আছে। আপনার আপার চেম্বার, লোয়ার চেম্বার এগুলোর এখানে কনস্টিটিউশন কীরকম হবে সেটা নিয়েও আছে। এবং মানুষের মনে আবার আমি যখন এখন আরও বলবো যে এখন এই যে আরেকটা প্রশ্ন যেটা একটা ইস্যু আপনার মনে আমাদের আলাপ আলোচনায় আসছিল আজকে তরুণ রাজনীতিবিদদের সাথে, যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যদি কেয়ারটেকারের মতো রোল প্লে করে তাদের তো নিরপেক্ষ হওয়া উচিত। কিন্তু আমরা তো দেখছি যে তাদের বায়াসটা বা তাদের পক্ষপাতিত্বটা হচ্ছে একটি দল, এবং বলেই দিই দলটা কি এনসিপির প্রতি হচ্ছে আমরা হচ্ছে যে প্রকটভাবে দেখা যাচ্ছে। এবং এখন যে ওই শেখ হাসিনার আমলে যেরকম হতো যে জাতীয় দল বিরোধী দলেও বসতো, কিন্তু তাদের হচ্ছে মন্ত্রীরা হচ্ছে এখানে কোয়ালিশনের নাম করে একটা গভর্নমেন্টেও থাকতো। তো আমরা দেখছি হচ্ছে এনসিপির সাথে যারা সম্পৃক্ত তারা এখন হচ্ছে এটা এখন এটা হাইব্রিড মডেলে এখানে হচ্ছে ওনারা সরকারি উপদেষ্টাও বটে, আবার হচ্ছে যে এবং ওনাদের নিয়ে এখানে নানান ধরনের এখানে হচ্ছে সত্য মিথ্যা যাই হোক এখানে হচ্ছে বড় মানে ফলস ইনফরমেশন, ডিসইনফরমেশন কথা বলছি না, মিসইনফরমেশন কথা বলছি না, মিডিয়াতে আমরা দেখছি ওরা এখন ওনারা অনেকে আছেন যারা নিজেরাই স্বীকারোক্তি করছেন যে 5 তারকা হোটেলে ওনারা খান। আলহামদুলিল্লাহ, খেতেই পারেন। মানুষের তো উন্নতির সাথে মানুষের যখন উন্নতি হয়, মানুষের যখন ইমপ্রুভমেন্ট হয় তখন নানান রকমের রুচিরও পরিবর্তন হয়। কিন্তু জনগণের সাথে সম্পৃক্ততা এই দলে কতটুকু আছে এটা নিয়েও প্রশ্ন আছে। এবং জামায়াতে ইসলামী যাতে এখানে আছে, এখানে একবার ওনারা বলছেন সংস্কার চাচ্ছেন, একবার বলছেন ওনারা হচ্ছে আশু নির্বাচন চাচ্ছেন, আবার বলছেন আবার হচ্ছে বিচার প্রক্রিয়া এখানে করার জন্য। এবং সবচেয়ে দরকারি কথা, এতগুলো কমিশন, 11টা বোধহয় কমিশন, 11টা কমিশনের যে এই যে পাহাড় প্রমাণ যে এখানে হচ্ছে যে দলিল দস্তাবিজ, এগুলো কি একটাও কি ইমপ্লিমেন্টেড হয়েছে? আমাদের সাথে তো সবারই যে সুশীল সমাজে যারা এখানে ওনারা নেতৃত্ব দেন তারাই এই কমিশনে ওনারা নেতৃত্ব করেন, তারা তো প্রাইভেটলি, তারা তো ব্যক্তিগতভাবে যখন দেখা হয় তখন তো ওনারা বলেন যে এখানে কোনো কাজই হয়নি। এই যে শ্বেতপত্র এখানে যে আওয়ামী লীগের দুর্নীতির ব্যাপারে যেখানে একটা আমরা বলবো যে কোয়ান্টিফিকেশন হলো, যেখানে হচ্ছে অঙ্ক দিয়ে দেওয়া হলো, কিন্তু তার সাথে সুপারিশও ছিল, একটা সুপারিশকে এটাকে বাস্তবায়ন করা হয়েছে। টাস্ক ফোর্স কমিটির কি রিপোর্ট কি হয়েছে? মানুষ তো এখন ঠাট্টা করে বলে যে এখানে যে শ্বেতপত্র ধূসরপত্র হয়ে গেছে। তো এই যে এখানে যে জনগণের যে করদাতাদের টাকা পয়সা খরচ করে যে এই সংস্কার কমিশনগুলো করা হলো, এই সংস্কার কমিশনে এখানে ফলটা কি পেলাম? এবং আমরা বলা হচ্ছিল যে সংস্কার আগে হবে, বিচারটা প্রক্রিয়াটা শুরু হবে এবং তারপর নির্বাচন হবে। তো এতগুলো সংশয় যদি থেকে থাকে তাহলে এর মধ্যে যদি আমি বাস্তবসম্মতভাবে একটা গ্রহণযোগ্য একটা আমি বলবো হচ্ছে যে গণতান্ত্রিক একটা নির্বাচন যেটা অন্তর্ভুক্তিমূলক, এই নির্বাচন হওয়ার এখনো প্রক্রিয়াতে এখানে সাধারণ মানুষের এখনো প্রশ্ন আছে।
আমি আসছি আবার আপনার কাছে পারভেজ। অ্যাম্বাসাডর মোহাম্মদ শফিউল্লাহ, নির্বাচন হবে কি না এটা নিয়ে সংশয় প্রকাশ করা মানেই হচ্ছে ওই মানুষটি গণতন্ত্রের পক্ষের শক্তি নয়। এই ধারণাটা বা এই বক্তব্যটা আসলে কতখানি গণতান্ত্রিক বলে আপনি মনে করেন? দেখুন, আপনি তো বলেছেন এই বক্তব্য কে দিয়েছে, জি, একদম নাম উল্লেখ করে। মিস্টার সালাউদ্দিন আহমেদ। আমি এর নাম বারবার বলতে চাই না। এর কারণ হলো উনি যে বলছেন, উনি তো বিএনপির একজন ঊর্ধ্বতন মানে নেতা, বেশ প্রভাবশালী নেতা। প্রভাবশালী হয়েছেন। ইন্ডিয়াতে ফিরে আসার পরে, জীবিত অবস্থায় ফিরে আসছে, সেজন্য উনি প্রভাবশালী হয়েছেন। ইন এনি কেস উনি একদম বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব বিএনপির জন্য, এবং ভবিষ্যতে উনি বয়সটা অনেক কম, ভবিষ্যতে হয়তো অনেক রাজনৈতিক অঙ্গনে উনি দীর্ঘদিন থাকবেন, সেটা আমরা আশা করি থাকুন। তো এখন বিএনপির কথা যদি বলি, বিএনপি তো অনেক ইলেকশন নিজে যায় নাই উচিতে, বয়কট করেছে। ইলেকশনে অংশগ্রহণ করার পরেও অর্ধেক পথে ফিরে আসছে। এরপরে আবার 24-এ যায় নাই, এরপরে 18-তে যায় নাই, ইলেক্টেড হওয়ার পরে 88-তে যায় নাই, 6-7 মাস 86-তে পার্লামেন্টে যায় নাই। অংশগ্রহণ করার পরেও তো রিজাইন করে চলে আসছে। এবং যে মহাসচিব মির্জা ফখরুল আলমগীর, উনি তো ইলেক্টেড হয়েছিলেন, কিন্তু দল তো ওনাকে পার্লামেন্টে জয়েন করতে দেয় নাই। তো তার মানেটা কি? আপনি যে প্রথম যে নমিনেশন দিলেন, এবং নমিনেশন দিয়েছেন কি উদ্দেশ্যে? যে আপনি উইন করবেন। তো এটা কি গণতন্ত্রের নতুন সংজ্ঞা? হ্যাঁ, এখন আপনি ইলেকটেড করার জন্য ইলেকশন করার জন্য অনুমতি দিলেন, উনি ইলেকশন করলেন, ইলেকটেড হলেন, তা বলছেন না আপনি জয়েন করতে পারবেন না পার্লামেন্টে। আর ইলেকশনটা যদি খারাপ হয় তাহলে আপনি কেউই যাবে না, কাউকে পাঠালেন কাউকে পাঠালেন। আপনি তো প্রমাণ করলেন ইলেকশন খারাপ হয় না, কারণ আপনি ইলেকটেড হয়েছেন, তাই না? সুতরাং এরপরেও মনে করি তো সংসদ যোগদান করতে দেননি। এরপরে 5 জন যারা ছিলেন তারাও কিন্তু খুব ভালো করছিলেন পার্লামেন্টে, এবং বিএনপি বাইরে কাজ করছে, আবার ভিতরে পার্লামেন্টে অত্যন্ত ওনাদের 2-3 জন সদস্য উত্তর সরব ছিলেন। সুতরাং এটা ভালো একটা মানুষ, অপোজিশনের সংখ্যা কম হলেও একটা সংসদ অনেকটা উত্তপ্ত ছিল। কিন্তু তাদেরকে কিছুদিন পরে আবার পদত্যাগ করে বাইর করে নিয়ে আসছেন। সুতরাং এখানে গণতন্ত্র শুধু সরকার করে না, বা রুলিং পার্টি গণতন্ত্র প্রতিষ্ঠা করে না, এখানে সর্বতভাবে সব পার্টির দায়িত্ব। পার্লামেন্টে যারা সদস্য সবার দায়িত্ব, কিন্তু এখানে সরকার, আর এখনকার সরকার তো একটা ইন্টারিম গভর্নমেন্ট। সুতরাং আপনার কাছে কি মনে হচ্ছে ব্যক্তিগতভাবে, যদি জানতে চাই, যদি আপনি আবার আপনাকে গণতন্ত্রের শত্রু হিসেবে চিহ্নিত করা হবে কিনা, কি বললে আবার সেই চিন্তা করে কথায় আপনি আবার একটু সাবধানতা অবলম্বন না করলেই ভালো। আপনি কি দেখেন যে একটা নির্বাচন ফেব্রুয়ারিতে ঘোষণা করা হচ্ছে, বিএনপিও খুব উৎসাহী, সরকারও বলছে কোনো শক্তি একদিনের জন্য নির্বাচনকে পেছাতে পারবে না, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে নির্বাচনটা আপনি নিজে দেখেন কিনা ফেব্রুয়ারিতে, আর দেখলে সেটা কি ধরনের নির্বাচন? জনগণের যে আকাঙ্ক্ষা, সেরকম আকাঙ্ক্ষার অনুকূলের নির্বাচন, না একটা যেন তেন প্রকারের নির্বাচন? জনগণ আকাঙ্ক্ষা যদি বলেন, আপনি তো গ্রামে গঞ্জে যাচ্ছেন, আপনি তো মফস্বলে আপনি সিজিএতে প্রোগ্রাম করছেন, জনগণের টাচে আপনি ভালো করে আছেন। আর আমি আমার গ্রামে যাই, মানুষ তো সংশয় তো অন্য বিষয়, ইলেকশন নিয়ে না সংশয় নেই। সংশয় হলো যে যেসব রাজনৈতিক দলরা ক্ষমতা আসবে তাদের নিয়ে ওদের সংশয়, কারণ তারা এদেরকে দেখেছে অতীতে, বিগত 54 বছরে ওদের কার্যক্রম দেখেছে, ওদেরকে ক্ষমতাও দেখেছে মানুষ। সুতরাং তাদের সম্বন্ধে সংশয় আছে যে এটা আগের মতোই চলবে, এবং আগের মতোই চলবে, মৌলিক কোনো পরিবর্তন এদেশের বর্তমানে যারা আছেন তারা দিতে পারবে না। এর কারণ হলো যে রাজনীতির যে সংস্কৃতি, এটা কালচার, সেটা এখনও গ্রো করেনি। আমাদের কাছে খুবই ভালো লাগছিল যে ইন্টারিম গভর্নমেন্টের যে একটা চেষ্টা করেছিল সমস্ত রাজনীতিবিদদেরকে নিয়ে, অনেক দিন থেকে তারা সেটা শেষ হয়নি, শেষ চলছে। ইটস এ গুড থিং, যেটা অতীতে কখনো বাংলাদেশে হয়নি। যে সমস্ত রাজনীতি পার্টি মানে তো এক অন্যের সাথে মিলবে না, স্বাভাবিক কথা। বেসিক কিছু পয়েন্টে মিল থাকবে, অন্য পয়েন্টে মিল থাকবে না, তাহলে সবাই তো এক পার্টি হতো, তাই না? এইরকম হিটারোজেনিয়াস এলিমেন্টকে 50টা পার্টিকে নিয়ে আজকে 6 মাসের মতো তারা বিভিন্ন পর্যায়ে যে আলাপ আলোচনা করছেন, এবং এর থেকে ওয়ার্ক আউট করেনি, কোনো রকম অপ্রীতির ঘটনা ঘটেনি। তো এটা তো একটা নতুন একটা কালচারের আমরা দেখতে পেয়েছি। হালকা ওয়ার্কআউট করেছেন অল্প সময়, এটা তো স্বাভাবিক থাকবে, কিন্তু এই যে নতুন একটা দিগন্ত আমার মনে উন্মোচিত হয়েছে যে আমরা একেবারে শত্রু নয়,
আমরা অপোনেন্ট, আপনার কিছু সেট অফ প্রিন্সিপালস আছে দেশ শাসন করার জন্য, আমাদেরটা আপনার ভিন্ন মত পোষণ করে আমার এই সেট আপ, ফাইনাল ডিসিশন দেবে এই দেশের জনগণ দেবে, কারটা মানুষ গ্রহণ করবে সে। তো ওইখানে এক অন্যের যে আমরা সহযাত্রী, আমরা সবাই দেশ সেবা করতে চাই। তো সেখানে তো এরকম যে একটা কালচার ডেভেলপ করেছে গত 5-6 মাস, আমি বলবো এটা অত্যন্ত অপূর্ব, এবং এটা যেন ভবিষ্যতে থাকে সেটা আমরা আশা করব। ইলেকশন সম্বন্ধে দেখেন, মাননীয় প্রধান উপদেষ্টা দেশেও বলেছেন, বিদেশেও বলেছেন। সদ্য উনি মালয়েশিয়াতে সফরকালে ওখানে আবারও বলেছেন। সুতরাং এবং দুটো সেট অফ ডেটও দেওয়া আছে, যদি সংস্কার বলে কিছু হয় আর সব যদি দলগুলো এক হয় তাহলে ফেব্রুয়ারি ইলেকশনে হইতে পারে। আর আরেকটা এপ্রিলে একটা ডেট ওনাদের আগের থেকে ছিল, আমরা এখন ফেব্রুয়ারিকে ধরে নিব, এবং এটাও বলা হয়েছে ফেব্রুয়ারির মাঝামাঝি সব ইলেকশনটা হবে। সুতরাং এই ব্যাপারে ইলেকশন সম্বন্ধে আমি খুব একটা সংশয় প্রকাশ করছি না, এবং যেটা আমারও ভিউজ, মানে যেহেতু আমি গ্রামে যাই এবং মানুষের সাধারণ মানুষের মেলামেশা আছে, এবং আমি অতীত এই দুই পক্ষকে আমি দেখেছি, রাজনীতিবিদদের ক্ষমতা দেখেছি, কাউকে 10 বছর কাউকে 20 বছর দেখেছি ক্ষমতায়। আমি নিজে তো সরকারি চাকরিতে ছিলাম, আমার নিজে দেখা এইসব 72 সন থেকে 2001 সন পর্যন্ত আমি সরকারি চাকরিতে ছিলাম বিভিন্ন পর্যায়ে, আমি নিজেও দেখেছি, আমার অভিজ্ঞতা আছে। এবং আমি দেখব যে আই মে বি রং, আই উইশ আই বি রং, যে বেসিক আপনার চিন্তাভাবনা আমাদের রাজনীতিবিদদের ভিতরে, যেটা পার্টির ভিতরে যে একটা কনসেনসাস গ্রো করা, পার্টির ভিতরে আলাপ খোলাখুলি আলাপ করে, সেটা পার্টির ভিতরে হয় না। তো না হলে যা হয় উপর থেকে যা বলা হয় তাই হয়। এবং পার্লামেন্টে দেখবেন একজন মেম্বার যা বলে ওই সব মেম্বার ওইটাই বলছে, একই জিনিস বলছে। সুতরাং ওইটা যদি কালচারটা যদি নিজেরা চেঞ্জ না করি আমরা, তাহলে কিন্তু নোবডি ক্যান হেল্প আস। আর যে বুঝতে হবে, যেটা আপনার 54 ইয়ার্স অপশাসন বা অপকালচার, এই সরকার কী করে 1 বছর এটা সিদ্ধান্ত নেবে। আমি একটা উদাহরণ দিই, আপনি দেখেন সিলেটের যে নদী থেকে সাদা পাথরটা এক রাতে উধাও হয়ে গেল, এখন এটা কি বলবেন আপনি? তাহলে কি এটা কি সরকারের দোষ? এটার মেশিন যেটা আছে সরকারের, যাদের দায়িত্ব ডে টু ডে এগুলো করা, তারা কোথায়? তার মানে আমি নিজকে সংশোধন করিনি, আমি করিনি, আমার দলও করেনি, কেউ করেনি, আমরা আগের জায়গায় আছি, আমরা শুধু ইলেকশন চাচ্ছি। কারণ যদি আমি সংশোধন করে থাকি তাহলে কী করে এক রাতের ভিতরে একটা নদী উদা হয়ে যায়। পারভেজ, এখানে ওই এই শেষের কথার এই প্রশ্নটা হচ্ছে রাজনৈতিক দলের তো দায়িত্ব, বা অ্যাম্বাসাডার শফিউল্লাহ বলছেন, একই সঙ্গে সরকারের দায়িত্ব কি? আর আমি একটু আপনার কাছ থেকে বুঝতে চাই যে জাতীয় ঐকমত্য কমিশন যে জুলাই সনদ নিয়ে কাজ এক শেষ পর্যায়ে, আপনি কতটা আশাবাদী যে এক ধরনের জাতীয় ঐকমত্য হবে? এবং জাতীয় ঐকমত্য যদি না হয়, ইতিমধ্যে এনসিপি সহ অন্যরা বলছে যেটা বাস্তবায়ন না হলে আসলে নির্বাচন নয়, সে কথাও তারা বলছেন। তো এই জায়গাটাতে আপনি কি সম্ভাবনা দেখেন, বা আপনার কোনো দুর্ভাবনা থাকলে সেটাও আমাদেরকে একটু বলতে পারেন। এখানে হচ্ছে যে আপনি যদি, আমি প্রথমেই বলে দিই যে অ্যাম্বাসেডর শফিউল্লাহ স্যার যেটা বলেছেন সেটা ওনার গভীর, আমি বলবো যে হচ্ছে দুঃখ থেকে বলেছেন, এবং এটার সাথে আমরা সবাই একমত যে আমাদের যদি আমাদের মানসিকতা না পরিবর্তন হয়, তো আমাদের রাজনৈতিক সংস্কার বলার কিছুই না। শুধু রাজনীতিবিদদের দোষ দিয়ে লাভ নেই, এর সাথে সুশীল সমাজ, এর সাথে হচ্ছে আমলাতন্ত্র, এর সাথে পুলিশ, এর সাথে আর্ম ফোর্সেস, এর সাথে আমাদের মিডিয়া, তা এদের এবং সাধারণ মানুষেরও এখানে হচ্ছে যে মানসিকতা পরিবর্তন হতে হবে। কেননা রাজনীতিবিদ আমার আপনার কাছ থেকে এখানে উঠে আসে, তো এটা সামগ্রিক পরিবর্তন থাকা উচিত। এখন হচ্ছে এখন ঐকমত্য কমিশনটা আমি আবার বলবো যে এখানে হচ্ছে যে আমার প্রায়োরিটিটা কি। হ্যাঁ, ঠিক আছে, আমরা বলছি হচ্ছে যে স্বৈরশাসন যাতে আবার যাতে ফেরত না আসে, কিন্তু এইরকম কোনো গ্যারান্টি পৃথিবীর কোথাও পাবেন না। আপনি যুক্তরাষ্ট্রে দেখেন, ওয়ার্ল্ডস মোস্ট সেলিব্রেটেড ডেমোক্রেসি, তো ট্রাম্প, এখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেভাবে চালাচ্ছেন, আমার তো মনে হয় যে তার 50 বছর আগে বা 60 বছর আগে আমাদের যে প্রেসিডেন্ট নিক্সন ছিলেন, যিনি অপসারিত হয়েছিলেন যে ওয়াটারগেট স্ক্যান্ডালে, উনি তো যদি বেঁচে থাকতেন হাউতাশ করতেন যে আমি 100 ভাগের 2 ভাগ করি নাই, কিন্তু আমাকে অপসারিত হতে হয়েছে। কিন্তু ট্রাম্প এখন চালিয়ে যাচ্ছে। তো গণতান্ত্রিক অবকাঠামোর মধ্যেও কিন্তু হচ্ছে যে ভাইমার জার্মানি, যেখানে এই আপনার অন্তর্বর্তীকালীন এই বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাঝখানে যে ইন্টারিম সময়
নির্বাচনের মধ্যে সংখ্যাগরিষ্ঠ দল হয়ে কিন্তু হচ্ছে ন্যাশনাল সোশ্যালিস্ট পার্টি, যেমন নাজি বলি, তারা ওখান থেকে উঠে আসছিল। তো চেক অ্যান্ড ব্যালেন্স দরকার আছে, কিন্তু চেক অ্যান্ড ব্যালেন্স আপনি গণতন্ত্র হচ্ছে কিন্তু এখানে হচ্ছে একটা পারফেক্ট প্রসেস না, এটা কিন্তু ট্রায়াল অ্যান্ড এরার দিয়ে সময়ের সাথে সময়ের আবর্তনে এখানে হচ্ছে কিন্তু মানুষ অ্যাডপ্ট করে। এখন ঐকমত্য কমিশনের উপর যখন জোর দেওয়া হচ্ছে, ভালো কথা ঐকমত্য কমিশন, কিন্তু আমি তো আমার ঘরে আমার বউয়ের সাথেই তো ঐকমত্য অনেক ব্যাপারে হয় না, আর এটা তো হচ্ছে বৃহত্তর স্বার্থ। আর যখন উনি বললেন 50টির মতো দল আছে, ছোট বড় সবাইকে সম্মান রেখে বলছি, এখানে যদি হোল্ড আউট প্রবলেম হয়, এখানে যদি কমন মিনিমাম এখানে প্ল্যাটফর্মে যদি অ্যাগ্রিমেন্ট না হয়, আমরা তো চাইছি কমন মিনিমাম এখানে একটা অ্যাগ্রিমেন্ট হোক, যে পলিটিক্যাল কালচারের উপর, সহিষ্ণুতার উপরে, জবাবদিহিতার উপরে, আমাদের পররাষ্ট্র নীতির উপরে, আমাদের ডিফেন্সের উপরে, আমাদের অর্থনীতির উপরে। কিন্তু এইটা যদি না হয়, তখন কি এটাকে অজুহাত হিসেবে দেখিয়ে কি কিছু দল কি এখানে বলবে যে না নির্বাচন আরও পিছাও? আর যদি আমি বলছি ওয়ার্স পসিবল সিনারিও, কারণ আমাদের চিন্তা আমাদের কাজ হচ্ছে অ্যানালিস্ট হিসাবে, আমাদের চিন্তা হচ্ছে বিশ্লেষক হিসাবে, যে আমরা সব রকমের দিক আমরা সম্ভাবনাটা আমরা কনসিডার করব। তো এখন বললেই যেটা হয়ে যাবে বা আমি এটা সমর্থন করি তা না, কিন্তু আমাদের সবগুলোই দেখতে হবে। রোজি পিকচার সবসময় পেইন্ট করে তো লাভ হয় না। শেখ হাসিনা আমলে যখন আমরা এখানে উন্নয়নের এখানে জয়যাত্রার ব্যাপারে যখন আমরা সন্দেহ প্রকাশ করতাম এবং জনসম্মুখে বলতাম এই সেমিনার কনফারেন্সে যে ঠিক আছে উন্নয়ন দরকার আছে, কিন্তু তার সাথে তো এটা আমরা দারিদ্রতার যে বিমোচনের যে হারটা আমরা দেখতে পাচ্ছি না, তখন তো আমাদেরকে অনেকে বলা হতো যে দেশের শত্রু, বিভিন্ন মানে পশ্চিমা দেশের দালাল। এখন হচ্ছে যখন আমরা এখানে বলছি যে এখনও যে আমরা দেখছি যে সহিষ্ণুতার এখানে এখনও বিরাজমান না, এখনও দেখব হচ্ছে যে আমরা, এবং দেখুন আমি আবারও বলছি এখানে এনসিপি ঠিক আছে, তরুণদের দল, ওরা হচ্ছে যে এখানে হচ্ছে ওরা একটা অগ্রণী ভূমিকা পালন করেছে শেষের দিকে এখানে, কিন্তু এনসিপির মধ্যে যে এনসিপি কি যত বাংলাদেশের ছাত্র আছে যারা রাস্তায় নেমে আসে তাদেরকে প্রতিনিধিত্ব করার কি ওরা কি মনোপলি রাখে? একচেটিয়া অধিকার ওদেরকে আছে? এখন যদি, এবং 2 নম্বর হচ্ছে এই এনসিপি তো এখন এখানে আমরা এখন দেখি যে এনসিপিকে দেখি যে ওরা যে কোটার বিরুদ্ধে যখন আন্দোলন করলো, এখন তো দেখছি নানানভাবে কোটা পাওয়ার জন্য তারাই বেশি সচেষ্ট। দেখুন এটা কিন্তু একটা কন্ট্রাডিকশন, কিন্তু এটা কিন্তু আমরা মুক্তিযুদ্ধের সময় কিন্তু আমরা দেখেছিলাম, যেখানে মুক্তিযুদ্ধের এখানে যুদ্ধ করার যে মহান যুদ্ধ এখানে ছিল, আমাদের বাবা, আপনার বাবা সবাই কিন্তু মুক্তিযুদ্ধে সরাসরিভাবে বা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কিন্তু জড়িত ছিলেন, দেশের অধিকাংশ লোকই ছিল। কিন্তু আমরা কি দেখলাম, একটি দল এবং একটি দলের মধ্যে কিছু লোক হচ্ছে ওরা হচ্ছে এখানে মুক্তিযুদ্ধ এখানে হচ্ছে যে চেতনা, স্বাধীনতা এগুলো হচ্ছে যে বা ওটার যে স্পিরিটটা ওরা সেলফ ডিক্লেয়ার্ড কাস্টোডিয়ান হয়ে গেল। এবং আজ দেখেন চেতনা কথাটা অত্যন্ত দুঃখজনক, মুক্তিযুদ্ধের চেতনার কথাটা আজ একটা হচ্ছে এটা মানে এটা আমি বলবো যে লেস দেন কমপ্লিমেন্টারিভাবে এটা গালির মতো শোনানো যায়। এটা তো হওয়া উচিত ছিল না একটি দলের ভুলের জন্য। এবং আমরা বলবো আবার এখন ঐকমত্য কমিশনে যদি ওরা যদি ঐকমত্য যদি এস্টাবলিশ না করতে পারে, তখন কি আমাদের কি এক্সিট প্ল্যান আছে নাকি না, অপশন বি আছে নাকি না? যদি ঐকমত্য কমিশনের সাথে যদি বিএনপি একমত না হয়, তাহলে যদি এনসিপি যদি ওয়ার্কআউট করে বা জামাত যদি ওখানে হচ্ছে যে ওরা যদি নিউট্রালও থাকে, আমি ধরলাম, তাহলে যদি একটা স্টেলমেট হয় বা অচল অবস্থা হয়, তখন বিএনপি কি হবে? দেখুন বিএনপি ঠিক আছে বড় দল, ওরাও চাইছে হচ্ছে এটা শান্তিপূর্ণভাবে নির্বাচন হোক, পাওয়ার ট্রান্সফার হোক, এবং ওরা মনে করে তাদের সম্ভাবনা বেশি। কিন্তু ইংরেজিতে একটা কথা আছে, দেয়ার ইজ আ মেনি আ স্লিপ বিটুইন দ্য কাপ অ্যান্ড দ্য লিপ। তো তার জন্য তো আমরা তো জানতাম 91 সালে তো হচ্ছে যখন নির্বাচন হবে, তো আমরা তো জানতাম যে আওয়ামী লীগের জয়যাত্রা এমনিতেই হয়ে যাবে। তো এবং এই ইলেকশনে যে বিএনপি আসলো নয়াদিল্লিতে, তো এখানে হচ্ছে যে এখানে আমাদের বাবুরা তো এখানে হচ্ছে যে ক্যাবিনেট মিটিং বসে গেল, ওরা বিশ্বাসই করতে পারে নাই এটা কিভাবে হলো। দেখুন জনগণের কিন্তু রায় বা জনগণের চিন্তা ভাবনা কিন্তু সবসময় প্রিডিক্ট করা যায় না। এক্সিট পোলস কিন্তু আমেরিকার মতো জায়গাতেও কিন্তু বারবার ভুল হয়েছে। হিলারি ক্লিন্টন জিতার কথা ছিল, কামলা হ্যারিস জিতার কথা ছিল, ডোনাল্ড ট্রাম্প 2বারই হচ্ছে বুড়ো আঙুল দেখিয়ে উনি জিতে গেছেন। এত যে নোবেল লরির যেখানে অর্থনীতিবিদরা বলছে যে ট্রাম্প যে এখানে ট্যারিফে এটা করছে আমেরিকার অর্থনীতি ধসে যাবে, আমেরিকার অর্থনীতির প্রবৃদ্ধি আরও চাঙ্গা হয়ে গেছে। দেখুন সব সময় কিন্তু সব থিওরি আর লজিক মিলে না কিন্তু। তো আমার কাছে এখন মনে হচ্ছে যে বিএনপিও এখানে বলবো যে ওরাও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এখন আমরা দেখুন কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বিএনপিও যদি এখানে যদি এমন আচরণ করে যে দেখুন একটা সময় ছিল হচ্ছে যে বিএনপির পক্ষে কথা বলা কেউ ছিল না। আগে আমরা দেখেছি এবং এদের এটা খুব মজার একটা ব্যাপার, আপনি যদি আমাকে শুধু বলেন আমাদের দেশের এটা দৈরত্ব যেটা আছে, আমাদের এখানে বোধহয় বেশিরভাগ লোক যারা আছেন তাদের কাছে আমি মনে বলি তাদের কাছে বেশ কয়েকটা কোট আছে। একটা আছে হচ্ছে মুজিব কোট,
এখন তো মুজিব কোট, আমি এখন দেখি যে মানুষ হচ্ছে কালো এখানে হাফ কোটও পরা বন্ধ করে দিয়েছে যদি মানুষ রাস্তায় পিটায়। এটা হচ্ছে যেটা এককালে জোহর কোট ছিল মুজিব কোট। দুই হচ্ছে যে আপনার সাফারি স্যুট, যেটা হচ্ছে প্রেসিডেন্ট জিয়াউর রহমান পড়তেন, এবং এক ধরনের বিএনপি এখানে হচ্ছে এক ধরনের একটা ড্রেস, একটা কোড হয়ে গেছিল। তিন হচ্ছে যে প্রিন্স কোট, জাতীয় পার্টির সময় প্রেসিডেন্ট এরশাদ পড়তেন, আর এখন হয়ে গেছে গ্রামীণ কোট। এখন সমস্যা হচ্ছে যে এরপর কোন কোটটা মানুষ পড়বে, তার জন্য মানুষ মাল্টিপল কোট কাছাকাছি রেখে দেয়। আবার যে মোদি স্টাইলে কোট, ওটা সব জায়গায় এখানে যদি এখানে যেতে পারে। তো দেখুন আমাদের দেশেও হচ্ছে যে দ্বৈরত্ব আছে। আর ইলেকশন প্রসেস নিয়ে সংশয় প্রকাশ করা, বা ইলেকশন ফেব্রুয়ারিতে হবে নাকি না সংশয় প্রকাশ করলেই যে আমি হচ্ছে যে গণতন্ত্রের শত্রু হয়ে গেলাম, তাহলে তো শেখ হাসিনার রাস্তায় হাঁটা শুরু হয়ে গেল। যে একরকম, যেমন আমি দেখুন কি অদ্ভুত ব্যাপার, এখানে হচ্ছে আগে আমি জাস্ট ছোট করে বলি, পাকিস্তান আমলে যখন বলা হতো যে আমাদেরকে সাথে হচ্ছে স্যাররা মনে আছে, স্যাররা দেখেছেন, আমরা পড়েছি শুনেছি যে আমাদের সাথে হচ্ছে নানান ধরনের হচ্ছে যে আমাদের নিপীড়ন করা হচ্ছে, আমাদেরকে প্রতারণা করা হচ্ছে, তখনও আমাদের বলা হতো ভারতের দালাল। আচ্ছা ঠিক আছে, ৭১ সালের পর যখন আওয়ামী লীগের এখানে জনপ্রিয়তা কমতে থাকলো, তখন যখন এটা নিয়ে যখন মানুষ সমালোচনা করলো, তাদেরকে বলা হলো হচ্ছে যে তোমরা হচ্ছে যে আবার পাকিস্তানের সাথে এক হতে চাও। একইভাবে যদি দেখেন আওয়ামী লীগের আমলে যখন আপনি বলা শুরু করলেন, তখন আমরা হয়ে গেলাম হচ্ছে আমেরিকার দালাল। এখন যদি অন্তর্বর্তীকালীন সরকারের নানান অসঙ্গতা যদি আমরা সমালোচনা করি এবং হচ্ছে যে গঠনমূলক সমালোচনা করি, তখন অনেকের হচ্ছে এখানে হচ্ছে রেশের শিকার হই, এবং এর সাথে দলে যোগ হলো হচ্ছে বিএনপি। কিন্তু আপনি যদি পাবলিক ফোরামে থাকেন, আপনি যদি পাবলিক ইন্টেলেকচুয়াল হিসাবে আপনি এখানে কিছুটা হচ্ছে যে বিবেক এবং সততার সাথে আপনি যদি দাবি করেন যে দেশের ভালোর জন্য আপনি চিন্তা করছেন, তাহলে কিন্তু আপনি কিন্তু অনেক সময় অপ্রিয় ভাষী হতে হবে আপনার যদি। এবং আমি একটা কথা শুধু বলে শেষ করব যে সাহাবীদের কথা ছিল এখানে, আমার যতদূর মনে হয় যে হযরত ওমরের রাদিয়াল্লাহু আনহুর কথা, যে একটা মানুষ যদি সবার কাছে জনপ্রিয় হয়, আমরা মনে করি সে একটা মুনাফিক। তো কেউ কিন্তু কারোর কাছে সবার কাছে সর্বস্বীকৃতভাবে জনপ্রিয় হতে পারে না। অ্যাম্বাসাডর মোহাম্মদ শফিউল্লাহ, আপনি কি মনে করেন কি না শেষ পর্যন্ত এই যে ঐকমত্যের আপনি যেটা নিয়ে বলছিলেন, যেটা হ্যাঁ এ কথা ঠিক যে এত লম্বা সময় ধরে এতগুলো দল, আবার সেখানে এক্সপার্টরা আছেন বা ইন্টেলেকচুয়ালসরা আছেন, এরকম এক্সারসাইজ বাংলাদেশের ইতিহাসে হয়নি, কিন্তু শেষ পর্যন্ত এটা ধরে রাখা প্রোডাক্টটা কী হবে, ফাইনাল প্রোডাক্টটা কী হবে, এবং সেটা কতটা বাস্তবায়নযোগ্য, কতটা বাস্তবায়ন হবে, সবটা একটু আপনার কাছ থেকে শুনতে চাই। কেউ মনে করছেন যে এটা সংসদ নির্বাচনের পরে নতুন সংসদ এগুলো করবে, কারণ অনেক কিছুই সংসদের সঙ্গে সম্পর্কিত। কেউ মনে করছেন না, সংসদের আগেই আসলে এটা একটা এক্সিকিউটিভ অর্ডারে করতে হবে, অথবা গণপরিষদের নির্বাচন দিতে হবে। আপনি কি দেখেন? দেখেন, ইতিমধ্যে কিন্তু জনগণ কয়েকটা রায় দিয়েছে, এদেশের মানুষ কখনো ভুল করে না। দেখেন, একটা হলো এখানে শেখ হাসিনার উৎখাত, মানুষ সর্বতক্রমে সমর্থন দিয়েছে, অংশগ্রহণ করেছে। দ্বিতীয়ত হলো প্রফেসর ইউনূসের রাষ্ট্রের দায়িত্বভার গ্রহণ করা, সম্পূর্ণভাবে মানুষ সব দল নির্বিশেষ হয়ে মানুষ এটা সমর্থন দিয়েছে। 3 নম্বর হলো আপনার যে কিছু মৌলিক সংস্কার, তার অর্থ হলো যেন পুরনো ব্যবস্থা কিন্তু সংস্কার হয়, যাতে করে পুরনো ব্যবস্থা থেকে এদের বেরিয়ে আসতে পারে। সুতরাং আর নির্বাচন এটা মানুষ তাদের মতামত তারা বিভিন্নভাবে তারা দিয়েছে এই দেশের মানুষ। এদের বিরুদ্ধে দেখার আজকে কেউ রাস্তা নামেনি, যে আবার এখন ইলেকশন দিতে হবে, সারা মানুষ নামেনি, সেটা মানে সহ্য করছে, ধৈর্য ধরছে অনেক কিছু আর কি। সেই এখন আপনার যে প্রশ্নটা করেছেন যে সব কিছু সম্ভব নয়, 54 বছরের একটা পুঞ্জীভূত সমস্যা এক সরকারের পক্ষে 1 বছরে আপনার অর্ডিনারি সরকার নয়। তো দেখেন, আপনি মনে আসবেন 3-4 মাস আমাদের কী একটা প্রতিবেশীর প্রেশারটা আমরা ছিলাম, তখন তো দেশের নিরাপত্তায় আমাদের জন্য সবচেয়ে বেশি ছিল, তাই না? আমরা কেটে উঠেছি রুমে। এখন ইলেকশন তো হবেই, আমার তো ধারণা ইলেকশন হবে, মানুষ ভোটও দেবে, কিন্তু ইলেকশন যাবে মানুষ, কারণ একটা অনিশ্চয়তা থাকে, মানুষের বাইরে হতে চায়। যেমন তারা পরিবর্তনও চাইছে, তারা আবার এটাও চাইছে যে এতদিন অনিশ্চিত কতদিন কীভাবে একটা সমাজ চলবে, সেটাও একটা। এবং ইভেন দেখেন, আমরা ইউনিয়ন কাউন্সিলে একটা লোক নেই যে মানুষ সেবা দিতে পারে, কারণ ইউনিয়ন কাউন্সিল ইলেকশন হয়নি, যেটা দৈনন্দিন জীবনে মানুষের দরকার।
সেই ইলেকশনটা এখনো হয়নি। সেটার জন্য আবার জাতীয় নির্বাচনের সাথে এটা লিঙ্ক আপ করাটা বোধহয় ঠিক হয় নাই। কারণ গ্রামের মানুষটা ডেইলি যেত ইউনিয়ন কাউন্সিলে, কত ধরনের কাজ থাকে, ছোটো ছোটো কাজ থাকে, সেখানে ইলেকশনটা হচ্ছে না। তো সেটা তো আমার মনে হয় এটা সবাই আগে এটা হওয়া উচিত ছিল। এতদিনে এটা জাতীয় ইলেকশনের সাথে এটার কোনো সম্পর্ক নেই। জনগণ যেখানে গ্রাসরুটে উপকৃত হবে যে প্রতিষ্ঠানের কাছে, যে প্রতিষ্ঠানের ইতিহাস কিন্তু 100 বছরের উপরে বাংলাদেশের এই অঞ্চলে, সেই পঞ্চায়েত ব্যবস্থা থেকে আরম্ভ করে সেই ইলেকশনটা এখনো হয়নি। কিন্তু এটা না হওয়ার কোনো কারণ তো আমি দেখি না। একটা দল চাইবে না বলে মানুষকে এক দলের দিকে তাকিয়ে থাকবে? আমি তো অনেক কিছু চাই, অনেক কিছু আমি চাইবো না, তাই বলে কি আমার জন্য আমাদের বসে থাকবে নাকি? না পৃথিবী বসে থাকবে বাংলাদেশের জন্য? এগুলো আমার মনে হয় কিছু আপাতদৃষ্টিতে হয়তো মনে করবেন আনপ্লেজেন্ট, কিন্তু এগুলো করতে হবে সরকারকে, করতে হবে এগুলো। কারণ মানুষের এই সরকার মানুষ বসিয়েছে, ম্যান্ডেট দিয়েছে, মানে আননোন ম্যান্ডেট, যদি ওটা ভোট হয় না, কিন্তু বাট ইট ওয়াজ দ্য কনসেন্ট অফ দ্য পিপল ওয়াজ দেয়ার। এখন তখন 50 দলের ভিতরে যারা আছে সবাই সব ব্যাপারে একমত হবে না, কোনো দিনও হবে না, সব ব্যাপার হবে না। এখন ইলেকশনে হয়তো কেউ যাবে না, তারা এটা ধমক দিতে পারে না, ইলেকশন না হলে আমি হতে দিব না। এটা কিন্তু সম্পূর্ণ একটা অগণতান্ত্রিক ব্যবস্থা। এটা রেজাল্ট কোনো দিনও ভালো হবে না। আমি যাবো না ইলেকশনে, আমি যাব না, ঠিক আছে, কারণ নানা কারণে আমি ইলেকশনে নাও যেতে পারি, আমার দল যাবে না হয়তো, কিন্তু তাই বলে যে আমি ইলেকশন হতে দেবো না বা ইলেকশন আগে এই কন্ডিশন ফুলফিল করতে হবে, এটা তো সম্ভব নয়। আপনি যে কোনো একটা বিচার, বাংলাদেশে ধরেন অনেকগুলো ঘটনা ঘটেছে যেগুলো অত দুঃখজনক, কিন্তু 20 বছর তো একটা সমাধান হয় না। ইভেন সাগরের হত্যা কত বছর থেকে আপনি জুড়ে আছে এটা। এই ধরনের অনেকগুলো মার্ডার হয়েছে, অনেক কেস হয়েছে, রাজনৈতিক মার্ডার হয়েছে, বিচার হয় না বা চলছে এখন পর্যন্ত। সুতরাং হাসিনার সম্বন্ধে যে বিচারগুলো হবে এটা চলছে যতক্ষণ পর্যন্ত এটা যদি, হ্যাঁ এখানে একটা কথা আছে যেটা আমি বারবার বলতেছিলাম, আমাদের 1 নম্বর এজেন্ডা হলো বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন করে দেওয়া। যদি সম্পূর্ণ স্বাধীন করে দিতে পারি একটা সচিবালয় এবং বাজেট দিয়ে, তাহলে হাসিনার বিচারগুলো ঠিক মতো হবে, কারণ ইন্টারফেয়ার করতে পারবে না তখন। এটা কিন্তু এখনও সম্পূর্ণ হয়নি। তো কিছু জিনিস আছে যেগুলো এখনই করা উচিত, যেটার জন্য তাহলে কিন্তু আমাদের অন্য প্রসেসগুলো আমরা আগাইতে পারি সেই তাহলে। কিন্তু আমি এটা বলবো যে ইলেকশন যেভাবে বলা হয়েছে সেভাবে হোক, তবে এটার জন্য কেউ জেদ না করে, কারণ তাদেরও পুনরায় ভালো হবে না যারা জেদ করবে। কারণ ইলেকশন হয়ে গেলে তখন তারা দে উইল বি অ্যাবসলিউটলি মাইনরিটি, দে উইল বি নো হেয়ার, সেটা বলে রাখতে হবে। একটু আমরা রাজনীতির দিকে যদি তাকাই, আলাস্কাতে পুতিন এবং ট্রাম্পের মধ্যে বৈঠক, সামগ্রিক পরিস্থিতি, যুক্তরাষ্ট্র ভারতের সম্পর্কে টানাপোড়েন, ওদিকে একটা অনেকেই মনে করছেন যে চীন, রাশিয়া এবং ভারত মিলে আবার ঐক্যবদ্ধভাবে কিছু করবে কিনা ভবিষ্যতে। পুরনো একটা তাদের বহু বছর আগে একটা এরকম একটা সমঝোতা হয়েছিল, এবং সব মিলিয়ে এই জায়গায় বাংলাদেশ কোথায় দাঁড়িয়ে? কোথাও না। আমি খুব বিনয়ের সাথে বলছি এবং দুঃখের সাথে বলছি যে থাকা উচিত ছিল, কিন্তু আমাদের কাছে মনে হয় কি আমরা এখন হচ্ছে যে পারিপার্শ্বিকতার শিকার হব। আমরা কিন্তু সেন্ট্রাল স্টেজে তো নেই, কিন্তু আমরা হচ্ছে যে আমরা এখন হচ্ছে যে দর্শক হিসাবে যে স্টেডিয়ামে খেলা দেখছি তাও না, আমরা হচ্ছে স্টেডিয়ামের মধ্যে ঢুকতে চাচ্ছি, যে ব্ল্যাকে টিকিট কিনে ঢুকবো না কিনা। দুঃখজনক হলেও সত্যি এটাই হয়েছে কথাটা। এখন বলে কেন বলছে, আগে আমরা শুরু করি হচ্ছে যে অ্যাঙ্কারেজ, যে আলাস্কা অ্যাঙ্কারেজে হচ্ছে যে পুতিন এবং হচ্ছে ডোনাল্ড ট্রাম্প, ভ্লাদিমির পুতিন রাশিয়ার যে রাষ্ট্রপতি এবং যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি যে 1-on-1 মিটিং যেটা হলো, মাচ হাইপড। উনি প্রথমে বলেছিল যে আমি 5 মিনিট সময়, ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যেখানে সাংবাদিকদের যে আমি 5 মিনিট সময় নিব, যদি আমি দেখি যে কথাবার্তা ঠিক মতো চলছে না তাহলে আমি মিটিংটা ওখানে রদ করে দেবো। এবং কিন্তু দেখলাম যে 2.5 ঘন্টার মিটিং হলো, এবং 2.5 ঘন্টার মিটিংয়ের পর যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা যারা আছেন এবং ইউরোপীয় যারা আছেন সবাই বলছে যে এই মিটিংয়ের ফলাফল হচ্ছে ভ্লাদিমির পুতিন 1, ডোনাল্ড ট্রাম্প 0। কেন? কোনো সমঝোতা হয় নাই। এবং ট্রাম্পের এখানে যদিও বা এখানে বলা হয়েছে যে ইউক্রেনের সিজ ফায়ারের ব্যাপারে হচ্ছে যে পুতিনকে যেখানে প্রেশারাইজ করার কথা যদি আসে, কিন্তু
পুটিন কিন্তু মোটামুটি তার ডিমান্ডে স্টিক করেছে যে এক ইউক্রেনকে হচ্ছে যে নিরস্ত্রীকরণ করা বা হচ্ছে নেটোর সাথে সম্পৃক্তকরণ যাতে কোনো মতে করা না যেতে পারে, ইউর সাথে না যুক্ত হয়, এবং হচ্ছে যে ওদের যে ল্যান্ড সোয়াপ, যে যুদ্ধ মানে যে ওরা অলরেডি ইউক্রেনের পজিশন আছে ওইটা ওরা হচ্ছে যে ওই ক্রাইমিয়া এবং হচ্ছে এইসব জায়গাগুলো ওরা হচ্ছে ওদের সাথে লিঙ্ক আপ করে দিবে। তো এটা হচ্ছে তার হচ্ছে মানে মোটামুটি সেই একটা ব্যাপার ইনফ্লেক্সিবল আছে। কিন্তু আপনাকে এখন বুঝতে হবে এখানে হচ্ছে যে এটা আমাদের বাংলাদেশে কোথা থেকে শিখতে হবে, আমি বলছি শিখার বিষয়টা আছে। ট্রাম্পের ব্যাপারে কিন্তু পরপর দুইবার কিন্তু আমরা দেখলাম, যখন উনি কিন্তু আফগানিস্তানে যখন উইথড্রল নেগোশিয়েট করলেন, মজার ব্যাপার যুক্তরাষ্ট্র কিন্তু এবং মানে সঙ্গে হচ্ছে যে ইন্টারন্যাশনাল যে পার্টনার্সগুলো প্রায় 20 বছর ধরে কিন্তু সে তালেবানের সাথে যুদ্ধ করলো, ন্যাশনাল গভর্নমেন্টও বসালেন, হামিদ কারজাই, তারপর হচ্ছে আশরাফ কে ওরা বসে আনলেন, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রফেসরও ছিলেন, উড়িয়ে এনে বসিয়ে দিলেন। কিন্তু যখন হচ্ছে যে কাতারে আমার যতদূর মনে হয় দোহাতে যখন একটা নেগোসিয়েশন হলো, আশ্চর্যের বিষয় ওখানে কিন্তু নেগোসিয়েশনে বসলো হচ্ছে যে তালেবানের নেতৃবৃন্দ এবং যুক্তরাষ্ট্রের এখানে হচ্ছে স্টেট ডিপার্টমেন্টে যারা, এবং ন্যাশনাল গভর্নমেন্টের কোথাও কিন্তু আশরাফ গানির লোকরা কেউ ছিল না। একই জিনিস কিন্তু আমরা দেখছি হচ্ছে এখানে আলাস্কার এখানে আমরা দেখছি যে ইউক্রেন নিয়ে যুদ্ধ মানে এখানে নেগোসিয়েশন হচ্ছে, জেলেনস্কি নাই, যে জেলেনস্কি পশ্চিমা বিশ্বের এখানে আশ্বাসে এবং হচ্ছে মদতে সে কিন্তু রাশিয়াকে, রাশিয়ান বেয়ার যেটা রাশিয়ান ভালুকে, শ্বেত ভালুকে কিন্তু সে খেপিয়েছে এবং তাকে বড় একটা প্রাইজ দিতে হয়েছে। তো যুক্তরাষ্ট্র কিন্তু তার ভূ রাজনৈতিক এবং কৌশলগত স্বার্থে বা আমরা বলি যে জিও স্ট্র্যাটেজিক জিও পলিটিক্যাল ইন্টারেস্টে কিন্তু ওরা কিন্তু যে কোনো সময় যে কোনো ডিল কাট করতে পারে, এই জন্য সুপার পাওয়ার। আপনি কিন্তু এখানে কিন্তু আপনি যদি বলেন যে এটা নৈতিকতার এটা দিয়ে যদি বিচার করেন তো এটা কিন্তু আমি বলবো যে আপনি বলবো যে মূর্খের স্বর্গে আছেন। কেননা হচ্ছে যে ইন্টারেস্ট আর পারমানেন্ট, স্যার আরও ভালো বলবেন এখানে ইন ফরেন পলিসি, এবং এখানে হচ্ছে সেটা ট্রানজ্যাকশন ডিপ্লোমেসিতে বিশ্বাস করে। এবং এখন যেটা শোনা যাচ্ছে যে উনি এখন নোবেল পিস প্রাইজের জন্য হি ইজ মানে বেসিক্যালি প্রাইমিং হিমসেলফ। তো এইরকম সময় যুক্তরাষ্ট্রের কিন্তু এখানে হচ্ছে যে আপনার বুঝতে হবে যে ট্যাকটিক্যাল কিছু গেইনসের জন্য ওরা অ্যালায়েন্স করে, আর কিছু হচ্ছে স্ট্র্যাটেজিক গেইনস। যুক্তরাষ্ট্রের যখন ট্যাকটিক্যাল আপনার কাছে যদি স্বার্থ পূরণ হয়ে যায় তেল মুভ অন। এটার একটা ভালো উদাহরণ এখন আপনার সাথে আপনার প্রশ্ন হচ্ছে যে ভারতে যেটা হয়েছে, ভারতের সাথে বহু বছর মানে আপনার স্নায়ু যুদ্ধ শেষ হয়ে গেল, ভারতের সাথে হচ্ছে পশ্চিমা বিশ্বের সম্পর্ক বিশেষ যুক্তরাষ্ট্রের যথেষ্ট উষ্ণ হয়ে গেল, আগেও ছিল কিন্তু এখন হচ্ছে প্রচণ্ড, কারণ ভারতের বাজার এবং ভারতের এখানে যে একটা বড় ভারতীয় প্রবাসী বা এক্সপার্টরা যারা যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্য পশ্চিমা বিশ্বে ছিল, তো ভারতের বাজারে এবং টেকনোলজিতে সস্তায় উৎপাদন করার জন্য। কিন্তু যুক্তরাষ্ট্র বহু বছর ধরে পেন্টাগনে কিন্তু এখানে একটা কথা এখানে বারবার ছিল যে ভারত ডাবল গেম খেলে। ডাবল গেম খেলে কেন? যুক্তরাষ্ট্রের কাছে সাহায্য নিচ্ছে, মিলিটারি অ্যাসিস্ট্যান্স নিচ্ছে, টেকনোলজি ট্রান্সফার নিচ্ছে, কিন্তু ওরা যেটা চাইছিল যে চীনের সাথে ভারত একটা সেকেন্ড ফ্রন্ট খুলুক বা চীনকে হচ্ছে প্রতিদ্বন্দ্বী হিসেবে আরও বেশি ওরা এনগেজ করুক, সেটা কিন্তু ভারত পুরোপুরি কমিট করেনি। আবার এই ইরানের কাছ থেকে স্যাংশন যুক্তরাষ্ট্র ইম্পোজ করার পর ইরান থেকে ওরা তেল নিয়েছে, রাশিয়ার কাছে ওয়েপন্স নিয়েছে, ওরা বলছে স্ট্র্যাটেজিক অটোনমি। এই ট্যারিফটা যেটা ইম্পোজ করা হচ্ছে 25-50%, এটা হচ্ছে ভারতকে নেগোশিয়েটিং টেবিলে নিয়ে আসা, এবং তার সাথে সাথে ভারতের উপর প্রেশারটা দেখেন কীভাবে হয়। এবং এখানে বাংলাদেশে আরও আমি বললাম তাদের শিকার অনেক কিছু বাকি আছে। পাকিস্তানের সাথে দেখেন, পাকিস্তানের যথেষ্ট স্মার্ট, এখন শর্ট টার্ম গেইনসই ওরা করে, জানে যে যুক্তরাষ্ট্র লং রানে আবার ভারতের কাছে রিভার্ট করবে, কিন্তু শর্ট টার্মে কতটুকু ফায়দা নেওয়া যেতে পারে। আপনি দেখেন এখানে হচ্ছে পুরো এবং পাকিস্তানে কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় যথেষ্ট স্মার্ট, এটা এখানে স্যার আর বলতে পারবে, কারণ ওরা কিন্তু নেগোশিয়েটিং স্কিলস আছে। এই ভারত পাকিস্তানের যে লেটেস্ট যে এখানে সংঘর্ষ হলো আপনার এখানে এই অপারেশন সিন্দুর ইত্যাদি, পেহেলগাম ইত্যাদি, পুরো বিশ্বের এখানে বিশেষ পশ্চিমা মিডিয়াতে কিন্তু প্রথমবার দেখলাম অনেক দিন পর যে ভারত ও পাকিস্তানের কিন্তু ইভেন হ্যান্ডেড কভারেজ, এটা মিডিয়া কভারেজ হলো, এবং ভারতীয় ডিপ্লোম্যাটরা যে হচ্ছে প্রাইভেট কনসালটেশনে পাকিস্তানের উপর পুরোপুরি দোষটা ওরা চাপাতে চেয়েছিল, পশ্চিমা বিশ্বের মিডিয়াতে কিন্তু এখানে ওরা সন্দেহ প্রকাশ করেছে। এখন দেখেন কি হয়েছে, প্রথমত এখানে হচ্ছে ফিল্ড মার্শাল নিজে সেলফ অ্যাপয়েন্টেড ফিল্ড মার্শাল আসিফ মনির চলে গেলেন যুক্তরাষ্ট্রে, হোয়াইট হাউসে গিয়ে একটা মিটিং নিলেন, এবং তারপর বললেন কি উনি সরাসরি উনি আর বেঞ্জামিন নেতানিয়াহু প্রথমে এখানে হচ্ছে কম্পিটিশন করে বললেন ট্রাম্পকে হচ্ছে নোবেল পিস প্রাইজের জন্য নমিনেট করে, যেটা ট্রাম্পের দুর্বলতা আছে। আচ্ছা, দুই, যুক্তরাষ্ট্রে কিন্তু দেখেন যে এই যে ওরা কিন্তু এখন 2027-28 সালের দিকে চিন্তিত, চীন কি করবে হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়াতে, বিশেষত বা পূর্ব এশিয়াতে তাইওয়ানের সাথে।
পাকিস্তান কিন্তু চায়নার অল ওয়েদার ফ্রেন্ড, অল ওয়েদার ফ্রেন্ডের সাথে ওরা কিন্তু গদার পোর্টে ওখানে সিপেক এখানে ইনভেস্ট করেছে। কিন্তু দেখেন যুক্তরাষ্ট্র এখানে কি করলো, পাকিস্তানের যে শুল্ক কমিয়ে আনলো 19%, তার সাথে ওরা বলছে যে আমরা হচ্ছে পাকিস্তান থেকে রেয়ার আর্থ মেটালস নিব, আমরা পাকিস্তান থেকে বালুচিস্তান এখানে অ্যারেবিয়ান সি থেকে আমরা হচ্ছে অয়েল এক্সপ্লোর করবো। পাকিস্তানি এক্সপার্টরা বলছে ভাই আমরা জ্বালানি সংকটে আছে, আমাদের জ্বালানি কই? তো এইখানে বিশ্লেষকরা বলছে এটা হচ্ছে একটা ইউএসএর একটা মাস্টার স্ট্রোক। কেন ওখানে হচ্ছে যে বালুচিস্তানে গদার পোর্ট আছে, ওখানে চীন ইনভেস্টমেন্ট আছে, তো গদার পোর্টের উপর হচ্ছে যে এক ধরনের চোখ রাখার জন্য ওই অয়েল এক্সপ্লোরেশন নামে কিন্তু পাকিস্তান যুক্তরাষ্ট্রকে কিন্তু ওখানে অ্যাক্সেস দিয়ে দিয়েছে। তো তার মানে দেখুন হচ্ছে যে আপনার কোনো অ্যালায়েন্স কিন্তু একটা শর্ট টার্মে বেশি কিন্তু না। তো বাংলাদেশ যদি মনে করে যে এখন আমার, যেমন শেখ হাসিনার সময় মনে করতে বলা হতো যে বাংলাদেশ আর ভারতের সম্পর্ক স্বামী স্ত্রীর মতো, আমাদের একজন প্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী তো এখানে খুব গর্বের সাথে বলতো, যখনই শুনতাম লজ্জায় আমার মাথা কিছু হেট হয়ে যেত। এখন আমরা যদি মনে করি যে সবকিছু সিরিয়াসলি নেন, হ্যাঁ, তো এবং আমরা এখন যদি মনে করি যে আমরা এখন যুক্তরাষ্ট্রে এখানে হচ্ছে বা ঢাকা বসে কিছু মানে কতিপয় হয়তো বা পশ্চিমা যারা পর্যটক যারা আছেন তাদের কাছে বাহবা পাওয়াতে যে হচ্ছে আমরা যুক্তরাষ্ট্রের কাছে আমাদের সমান ইম্পর্টেন্স থাকবে, এটা কিন্তু না। এটা আমি কিন্তু আমাদের মাথায় এটা রাখতে হবে, কেননা জিও স্ট্র্যাটেজিক ইন্টারেস্টের সাথে সাথে চলে আসে জিও ইকোনমিক ইন্টারেস্ট, ভূ অর্থনৈতিক ভূ রাজনৈতিক ইন্টারেস্ট একসাথে আসে, এবং এটা হচ্ছে প্রযুক্তির নিয়ে একটা কম্পিটিশন, এবং এখানে কিন্তু হচ্ছে বারবার চেঞ্জ করতে থাকবে। কিন্তু আপনি এই রকম একটা ডামাডোল মার্কা পরিবেশে আপনার প্রথম জিনিস যেটা আপনাকে অ্যাসিওর করতে হবে যে আমি আমার প্রতিবেশীদের সাথে মোটামুটি একটা ওয়ার্কিং রিলেশনশিপ রাখে। আমার সম্পর্ক সমস্যা থাকতেই পারে, কিন্তু আমার কিন্তু আপাতত দুটো দেশ আছে, একটা হচ্ছে মিয়ানমার যেটা আমাদের পশ্চিমা বন্ধুরা বার্মা বলতে ভালোবাসে, এবং দুই হচ্ছে ভারত। দুজনের সাথে সম্পর্ক হচ্ছে লেস দেন ডিজায়ারেবল, এবং দোষ কিন্তু আমাদের না, কিন্তু তবু আমাকে বুঝতে হবে আমার সারা বিশ্বের ডামাডোল লেগে আছে। আমরা যুক্তরাষ্ট্রে এখানে একটা আনপ্রিডিক্টেবল একটা প্রেসিডেন্ট আছে যার পলিসি চেঞ্জ হতে পারে। আপনার যে ট্যারিফ কমে গেছে এখানে 20% হাততালি আমরা খুব খুশি হয়েছি, কিন্তু হঠাৎ করে ট্রাম্প বলতে পারে ব্যালেন্স তোমাদের ট্রেড ডেফিসিটের ঘাটতি কমছে না, আবার তোমার এখানে আমি আবার ট্যারিফ দিতে পারি। ওটা কিন্তু কন্ডিশনাল দিয়ে দিয়েছে, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট কি আমরা এখনও জানি না। এবং তার সাথে সাথে যদি এখানে হচ্ছে যে ভারত এবং মিয়ানমারের সাথে আমাদের সমস্যা চলতে থাকে, তাহলে কিন্তু আমরা যথেষ্ট সমস্যায় পড়ব। এবং এত কিছু চ্যালেঞ্জের জন্য, যেটা আমি বারবার বলি, কেউ বিরক্ত হলে আমার কিছু করার নেই, আমাদের কিন্তু দরকার হচ্ছে একটি নির্বাচিত সরকার এবং আমাদের দেশের সর্বসাধারণ জনগণের আমাদের একটা ঐকমত্য যে আমাদের ভবিষ্যতের পররাষ্ট্রনীতি কী হবে বা সিকিউরিটি অ্যাম্বাসেডর। দেখেন এই যে একটা শর্ট একটা অ্যালাইনমেন্ট হওয়ার দিকে যাচ্ছে সারা বিশ্ব, যেখানে ভারত ট্রাম্প মানে নরেন্দ্র মোদী এবং ট্রাম্পের ভিতরে এত গোলাগুলি ছিল, এটাকে এত প্রজেক্ট করা হয়েছে যে যেটা আরমে এখন ভারত উইল ওয়াক ওভার রিজিয়ন। তো দেখুন কীভাবে চেঞ্জ হয়, এটা আর বিশদভাবে বক্কা বলার অবকাশ রাখা কীভাবে চেঞ্জটা কীভাবে হয়। ইভেন হোয়াইট হাউসে ভাইস প্রেসিডেন্ট ওয়াইফ ইন্ডিয়ান অরিজিন, ওদের জেডি ভ্যান্সের ভাই যত রকম ওদের যত সিকিউরিটি একটা অ্যাপার্টমেন্ট যা তার হেড হলো একজন ইন্ডিয়ান অরিজিন লেডি। তখন তো ভারত মনে করেছিল যে আগের ইকুয়েশন, ব্যক্তিগত ইকুয়েশন বিটুইন ট্রাম্প অ্যান্ড নরেন্দ্র মোদী প্লাস ইন্ডিয়ান origin in White House or a part of the government, ভারত তো এখন কি পাকিস্তান কি চায়না কি ওয়াক ওভার দ্য ওয়ার্ল্ড, কিন্তু কীভাবে পরিবর্তনশীল জগৎ, এখন এই পরিবর্তনশীল জগৎকে যে ফার্স্ট অ্যাডপ্ট করতে পারে ওই কান্ট্রি ভালো করবে, যারা পারবে না তারা পিছনে পড়ে যাবে। এটা এখন যে অ্যালাইনমেন্টটা দেখেন, একটা অ্যালাইনমেন্ট যেখানে বাংলাদেশ চায়নার সাথে কোনো সম্পর্ক করলেই ভারত থেকে এটা নিয়ে হুঙ্কার শুরু হতো, মিডিয়া আরম্ভ থেকে সবাই, রাষ্ট্রপতির স্পোক্সম্যান থেকে আরম্ভ করে ওদের পার্টি সবাই হুঙ্কার দিত। আর যে সেখানে দেখেন জুন মাসে ভারতের ডিফেন্স মিনিস্টার চীন ভিজিট করেছে সাংহাই কোঅপারেশন কাউন্সিল, জুলাই মাসে পররাষ্ট্রমন্ত্রী ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর চায়নায় গেছেন, অগাস্টের 31 তারিখে ভারতের প্রধানমন্ত্রী
নরেন্দ্র মোদী চায়না যাবেন এবং সেখানে সাংহাই কোঅপারেশনের পরে চীনের প্রেসিডেন্টের সাথে তখন দ্বিপাক্ষিক বৈঠক হবে। এখন পাকিস্তানি মন্ত্রীরা বাংলাদেশে আসছে, এটা নিয়ে উষ্মার শেষ নাই ভারতের এবং আমাদের এক সেকশন লোকের, এখানে মিডিয়ার আমি দেখেছি এরকম আর কি। তো এখন দেখুন প্যারালাল বলতে চাইলে আমাদের সাথে পাকিস্তানের যুদ্ধ হয়েছে, মুক্তিযুদ্ধে আমরা জয়লাভ করেছি, স্বাধীন হয়েছে, কিন্তু দেখলেন পাকিস্তানের সাথে সম্পর্ক বঙ্গবন্ধু আরম্ভ করেছে যুদ্ধের পরে। উনি নিজে ভিজিট করেছেন লাহোরে, বুট্টু আসছে এখানে। তারপরে শেখ হাসিনা যখন প্রথমবার উনি পাকিস্তানে গেছেন। সার্কে 1985 সন থেকে 2014 সাল পর্যন্ত সার্কে সামিট হয়েছে। প্রত্যেক সামিটে কিন্তু পাকিস্তান, বাংলাদেশ, পাকিস্তান সবাই আসছে কিন্তু। সুতরাং এখন যেহেতু শেখ হাসিনার সময় এটাকে পাকিস্তান বাংলাদেশ সম্পর্কটা একদম শেষ করে দিয়েছে, বাংলাদেশ স্বার্থে না, অন্য দেশটার স্বার্থে এটা করেছে। আজকে রিভাইভালের চেষ্টা চলছে, যেখানে একটা স্বাভাবিক প্রক্রিয়া ছিল, একটা নিয়ার ডিস্টেন্স নেইবার যাদের সাথে আমরা 25 বছর একসাথে এক রাষ্ট্র হিসেবে আমরা ছিলাম, তাই না? ব্যবসা বাণিজ্য থেকে বিনিয়োগ থেকে আরম্ভ করে মানুষ আসা দেওয়া, ডিভাইডেড ফ্যামিলি আছে, পাকিস্তানি এখানে আছে, বাংলাদেশি ওখানে আছে কয়েক লক্ষ। সুতরাং এটার জন্য আজকে যে উষ্মা, তাহলে এখন প্যারালালভাবে আপনি দেখেন যেখানে 2-3টে যুদ্ধ হয়েছে চায়নার সাথে ইন্ডিয়ার, এবং যেখানে হিমালয়ান বর্ডারে এখনো যুদ্ধ অবস্থা, সেখানে তারা $127 বিলিয়ন বিজনেস করছে, প্লাস 3টে হাই লেভেল ভিজিট হচ্ছে। চেঞ্জ হচ্ছে কীভাবে সে। তো এখন এই যে বাংলাদেশকে যেটা এখন করা উচিত সেটা হলো যে আমরা আমাদের নিজের জাতীয় স্বার্থে আমরা উইল গো ফর অ্যালাইনমেন্ট, রিঅ্যালাইনমেন্ট, যার সাথে আমাদের স্বার্থ জড়িত আমি সেখানে যাব। সেটা হলো অটোনমি ইন আওয়ার ফরেন রিলেশনস। আমি আমার অটোনমি অ্যাপ্লাই করব, সেখানে আমার পররাষ্ট্রমন্ত্রী নীতি অন্য দেশ এখানে নির্ধারণ করবে না। কেউ খুশি হোক বা অখুশি হোক সেটা আমার দেখার বিষয় নয়, কারণ আমি দেখব আমার জাতীয় স্বার্থ সংরক্ষিত হচ্ছে কিনা, এবং আমরা আরও দেখব যে আমার জাতীয় স্বার্থ রক্ষা করতে গিয়ে আমরা যেন কারো ক্ষতি না করি। আমাদের মূল কথা আমরা যেন কার বিপক্ষে না যাই, এক্সপ্লিসিটলি আমরা যেন কোনো অ্যালাইনমেন্ট বা কোনো আপনার সংস্থা অন্যদের সাথে আমরা না করি যা প্রত্যক্ষ পরোক্ষভাবে একটা দেশ ক্ষতিগ্রস্ত হবে। আমরা সেটা বাংলাদেশের নীতি না, এটা বাংলাদেশের লোকজন এটা চায় না। বাংলাদেশের লোকজন চায় না যে আমরা আরেকটা দেশের বিরুদ্ধে আপনার অবস্থান নিই না। আমরা চাইব যে আমরা মিউচুয়াল রেসপেক্ট এবং ভাবে আমাদের সম্পর্ক গড়ে তুলব, মিউচুয়াল রেসপেক্ট এবং আমাদের মিউচুয়াল ইন্টারেস্ট বাংলাদেশ। তো আমরা চাইব এরকম একটা নীতি যেটা বাংলাদেশও হবে। সেখানে আমি আবার বলবো আমাদের রাজনৈতিক দলগুলোর ভিতরে আমি এখনও দেখি যে বিভিন্ন রাষ্ট্রদূতরা আমাদের দলের সাথে কথা বলেন, ওটা খুব ন্যায্য, ওপেনলি কথা বলবে। তাদের উদ্দেশ্য হলো এই দেশে একটা বিরাট ভ্যাকুয়াম আছে 15-20 বছরের, আর এরপরে তো তখন কোনো অন্য পলিটিক্যাল পার্টি উঠতে দেওয়া হয় নাই। বিরাট ভ্যাকুয়াম 15 বছরের ছিল, এর মধ্যে ওই সরকারে চলে গেছে। তাহলে একটা ভ্যাকুয়ামের ভিতরে অপারেট করছে বাংলাদেশ, ইন দি আই অফ দি ফরেনার্স। তারা দেখছে যে একটা ভ্যাকুয়াম আছে, ইনভেস্টমেন্ট আছে, আমাদের বিজনেস আছে, নিরাপত্তা আছে, অনেক কিছু জড়িত আছে এখানে, সবার ইন্টারেস্ট আছে, আমাদের যেমন ইন্টারেস্ট আছে। সুতরাং তারা এখন দেখবে কোন পার্টি ক্ষমতায় আসতে পারে বা কোন পার্টির কী আপনার এজেন্ডা কী, তাদের পররাষ্ট্রনীতি সম্বন্ধে তাদের আইডিয়াসটা কী, তাদের আপনার বিনিয়োগ ব্যাপারে ওদের এই জিনিসটা জানার অধিকার তাদের রয়েছে। সেই জন্য দূতাবাস এখানে আছে। যখন একটা দূতাবাস যদি গোপনীয় কিছু করার চেষ্টা করে সেটা বলবো যে হ্যাঁ ইট ইজ নট ফেয়ার এবং এটা আমাদের, কিন্তু যখন ওপেনলি করবে। কিন্তু দুঃখের বিষয় যেটা আমি দেখছি ইদানিংকালে অনেক দল তারা ওই দূতাবাসে যায় মিটিং করার জন্য, রাষ্ট্রদূতের বাসায় গিয়ে মিটিং করে। কেন? মিটিংটা হবে তোমার অফিসে হবে। একটা দূতাবাস প্রধান যদি চায় যে আমি একটু জজের সাথে আমি আলাপ করবো, ইয়েস ইউ আর ওয়েলকাম টু কাম টু অফিস, you should not go to his or her residence for this meeting. Meeting is at the request of the ambassador.
But why you go to her house or his house? একটু শেষ You করে আনতে have হবে। to have his own place. জি। It is a, you protect your sovereignty, your prestige. Why you are going to other residents to talk about your domestic politics? If they are interested, let them come, welcome করো, কথা বলো, তোমার পলিসি কি পলিসি তোমাদের হবে করো। এটা কিন্তু আমাদের রাজনীতিবিদদের কিন্তু এটা মেনে চলা উচিত বলে আমি মনে করি। It should not over-indulge with the foreigners. ছোট্ট করে হতে 2-3 মিনিট সময়। আমি বলবো হচ্ছে যে একটা জাতি উত্থান তখনই হয় যখন তার সেন্স অফ বিলঙ্গিং থাকে, যে তার ইতিহাস কি, তার কৃষ্টি কি, এবং তার ভবিষ্যতের একটা ভিশন থাকতে হবে। ভবিষ্যতে এখানে একটা স্বপ্ন থাকতে হবে যে আমি কীভাবে যেতে হবে, এটা বাস্তবসম্মত একটা, এখানে হচ্ছে যে একটা রাস্তা, ওখানে ব্যাপারে কীভাবে কোন রাস্তা দিয়ে এগোবো সবাই মিলে, ওইটার ব্যাপারে একটা ন্যূনতম একটা হচ্ছে যে ঐকমত্য থাকা উচিত। এবং একটা জাতির মধ্যে মুখে দেশপ্রেম বলে এখানে ফাটিয়ে দিয়ে লাভ নেই, যে আমি দেশপ্রেমিক, দেশকে আমি ভালোবাসি, 71-এর চেতনা, 90-এর চেতনা, 2024 আমি সব সম্মান দিয়ে রেখে বলছি, এটা আমরা করেছি। কিন্তু দেশপ্রেমটা কখন আসে জানেন? প্রথমে আসে যখন হচ্ছে আত্মসম্মানবোধ থাকে। আত্মসম্মানবোধ যখন একটা মানুষের মধ্যে জাগ্রত হয়, একটা জাতির মধ্যে আসে, তখন চিন্তার মধ্যে, কর্মের মধ্যে স্বকীয়তা আসে, স্বতন্ত্র বোধ আসে, এবং স্বতন্ত্র বোধের সাথে সাথে স্বাধীনতার একটা চিন্তাটা তখন হচ্ছে যে আরও সুস্পষ্টভাবে এখানে বিকশিত হয়। তো আমাদের জন্য যেটা দরকার হচ্ছে আত্মসম্মানবোধ। ইন্ডিয়া আমাকে ক্ষমতায় এনে দিবে, আমাকে চীন আমাকে ক্ষমতায় এনে দিবে, আমাকে যুক্তরাষ্ট্র এনে দিবে, এত পররাষ্ট্র নিয়ে বা এত পরাশক্তি নিয়ে আমাদের চিন্তা না করে দেশের লোক আমাকে কিভাবে, আমি কি কাজ করলে দেশের লোক আমাকে হচ্ছে যে স্বতঃস্ফূর্তভাবে আমাকে সমর্থন দিয়ে আমাকে নিয়ে আসবে, সেটা নিয়ে চিন্তা করা উচিত। এবং দেশের লোকের আকাঙ্ক্ষাটা যাতে আমাদের রাজনৈতিক দলে এবং যত যে আমাদের রেসপন্সিবল স্টেক হোল্ডার আছে তাদের যদি প্রতিফলন করে, তাহলে কিন্তু আমাদেরকে অন্যান্য জায়গায় দেন দরবার করতে হয় না। কিছু বলতে না, আমি পুরোপুরি একমত যে strength lies in your own home. আমার জনগণে আমার শক্তি, আমার জনগণ যে শক্তি আমাকে দিবে সেই শক্তিতে আমি দাঁড়াবো বিশ্বের সামনে। আর যদি আমার পিছনে টান থাকে তাহলে কিন্তু আমি সামনে এগোতে পারবো না, এবং তাই হয়েছে এতদিন পর্যন্ত। তো আমরা আশা করবো যে ভবিষ্যতে দেশ পরিচালনা করবেন, তারা যদি খেয়াল রাখেন যে ইউনিটি ইন দি কান্ট্রি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে আপনারা দেখতে পারেন। টেলিভিশন পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। অ্যাম্বাসেডর মোহাম্মদ শফিউল্লাহ এবং মিস্টার পারভেজ করিম আব্বাসকে অসংখ্য ধন্যবাদ আলোচনা করবার জন্য। দর্শক, গণতন্ত্রের এক নতুন সংজ্ঞা শুনল বাংলাদেশ, যে নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করলে তারা আসলে গণতন্ত্রের পক্ষের শক্তি নেই। বলছেন কে? বলছেন একটি প্রধান দলের শীর্ষ নেতৃত্বের একজন, যে দল এখনও ক্ষমতায় যায়নি। কাজেই ওই যে যখন দলের অভ্যন্তরে গণতন্ত্রের কথা আলোচনা হয়, রাজনৈতিক নেতাদের মনস্তত্ত্বে পরিবর্তনের আলোচনা হয়, এগুলো অত্যন্ত যৌক্তিক। সংস্কার কমিশন, ঐকমত্য কমিশন যে আলোচনাই করুক না কেন, যে সিদ্ধান্তই হোক না কেন, স্বাক্ষর হবে কি হবে না আমরা জানি না, ঐকমত্য হবে কি হবে না আমরা জানি না, কিন্তু এগুলো আলোচনার টেবিলেই সীমাবদ্ধ। যতক্ষণ পর্যন্ত না রাজনৈতিক নেতৃত্বের মনস্তত্ত্বে গণতন্ত্র স্থান করে নিতে পারছে, ততক্ষণ পর্যন্ত এগুলো আসলে সময়ক্ষেপণ, এর বাইরে আর কিছু নয়। আন্তর্জাতিক পরিস্থিতি দ্রুত বদলে যাচ্ছে, আমার অতিথিরা বলছেন, সেখানে বাংলাদেশ আসলে পরিস্থিতির শিকার, বা বাংলাদেশ কোথাও নেই। নিজের স্বার্থ সুরক্ষার জন্য যে চিন্তাটা থাকা দরকার এবং সেই অনুযায়ী যে সক্ষমতা অর্জন করা দরকার, এবং দর্শকের সারিতে আমি আর থাকতে চাই না, এই মনোবৃত্তি যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আসলে বাংলাদেশকে এরকম জায়গায় ঘুরপাক খেতে হবে, এবং সেখান থেকে খুব ভালো কিছু অর্জন করা যাবে না। সেই নেতৃত্বে যত বড় দলই থাকুক না কেন, বড় শক্তিমান নেতাই থাকুক না কেন, বা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্বই থাকুক না কেন, দিন শেষে ফলাফল দেশের জন্য শূন্য, তেমন কিছু অর্জন নেই। সব মিলিয়ে যেটা দরকার হচ্ছে গণতন্ত্রটা মাথার ভেতরে ঢোকানো, গণতন্ত্রের এই নানান নতুন নতুন সংজ্ঞা না দিয়ে গণতন্ত্র বলতে মানুষ যা বোঝে, বিশ্ব যা বোঝে, সেই গণতন্ত্রের চর্চা করা এবং সেই প্রক্রিয়ায় বাংলাদেশের উত্তরণটা নিশ্চিত করা। এবং তার জন্য একটা নির্বাচন অবশ্যই দরকার, এবং অবশ্যই সেটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক এবং একটা ভালো নির্বাচন। এর
বিকল্প অন্য কিছু এখন পর্যন্ত কারো চোখের সামনে নেই। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।